আমরা কিন্তু বিরাট এক ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, সেটি হচ্ছে ধরেন এইভাবে তো সারা জীবন চলবে না, এভরিথিং হ্যাজ আ এন্ড। সো ধরেন যখন এই রেজিম শেষ হয়ে যাবে, যদি নির্বাচনের মধ্য দিয়ে নতুন কোনো সরকার আসেও, সেই সরকারও লিগাল চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কারণ এই ইউনুস সরকারের যদি আইনি বৈধতা না থাকে, তারা রেফারেন্ডাম কি দিতে পারে? পৃথিবীর কোথাও কোনো অন্তর্বর্তীকালীন সরকার গণভোট বা রেফারেন্ডাম কি দিতে পারে? পারে না। তারা সেই কাজটি করছে। শুধু তাই নয়, যেহেতু এই সরকারেরই বৈধতা নাই, ফলে এই সরকার যে নির্বাচন দেবে সেটি যেমন অবৈধ, এবং এই অবৈধ নির্বাচনে যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে সেই সরকার অবৈধ হয়ে যাবে। এই লিগাল দিকটি ভেবেছে না? এই লিগাল দিকগুলো দেখুন, একটা সরকার যখন ক্ষমতায় থাকে এবং সমাজের যেই মূল প্রতিষ্ঠানগুলো, ধরুন সিভিল সার্ভিস, মিলিটারি, পুলিশ, এরা যখন ওই সরকারের কর্তৃত্ব মেনে নেয়, তখন কিন্তু ওই সরকারই সরকার। তখন আপনি হাজারো আইন কানুন দেখালে কিন্তু ওইটা চেঞ্জ হয় না, কারণ ওই সরকার ক্ষমতায় এবং সে ক্ষমতা ব্যবহার করছে, ক্ষমতা প্রয়োগ করছে, এবং সবাই সেই ক্ষমতার প্রয়োগটা মেনে নিচ্ছে। সো ওই সরকারই সরকার। যে কারণে জাতিসংঘের যখন অধিবেশন হয়, তখন বাংলাদেশ থেকে কে যায়, কাকে ইনভাইট করা হয়? ডক্টর ইউনুসকে, কারণ তিনি হচ্ছেন দেশের প্রধান নির্বাহী এই মুহূর্তে, এবং পরপর 2 বছর সেটাই হচ্ছে। নির্বাচন হয়ে যাওয়ার পর যেই দল ক্ষমতায় আসবে এবং তাদের যে মনোনীত প্রধানমন্ত্রী হবেন, পরের সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘে অনুষ্ঠান হবে, অধিবেশন হবে, তখন সেই প্রধানমন্ত্রী যাবেন জাতিসংঘে ভাষণ দিতে। তো সেটা আপনার এই লিগাল তর্ক বিতর্ক কিন্তু পৃথিবীতে মানে কাকে তারা সরকার মনে করে সেটা কিন্তু বদলাতে পারবে না। সেটা দেশের ভেতরে বিতর্ক হবে, সেটা দেশের বাইরে না। এবং দেশের ভেতরেও কিন্তু প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এই সেনাবাহিনী, পুলিশ, সিভিল সার্ভিস, এরা কার নির্দেশ অনুযায়ী কাজ করছে, কার নির্দেশ তারা মেনে নিচ্ছে, তারাই সরকার। এবং এটা হচ্ছে সহজ কথা, যে যার হাতে ক্ষমতা সেই সরকার। না, এটা তো আপনি সেই বারবারিয়ান যুগের কথা বললেন, যে দখল, কিন্তু এটাই যে আমরা তো সভ্য সমাজে আছি, তাই না? ওই বারবারিয়ান সমাজের উদাহরণ দিলে তো হবে না। কিন্তু আরেকটি বিষয় আমি আপনাকে বলি, যে শেখ হাসিনা আজকে তার বক্তব্যে, আপনি বলছেন যে নতুনত্ব খুব বেশি আপনি পাননি, আজকে তার বক্তব্যে তিনি বলেছেন খুব খুব স্পষ্ট করে, কয়েকবারই বলেছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে বিদেশি শক্তি আছে, তাই না? কিন্তু এটা খুবই আশ্চর্য, কারণ তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, ইমেইলে যে সাক্ষাৎকার দিয়েছেন এই গত কয়েক সপ্তাহে, রাশিয়ান টিভি আরটিকে দিয়েছেন, তারপরে ভারতীয় সংবাদপত্র এবং চ্যানেলকে দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বিদেশি হস্তক্ষেপের কথা সম্পূর্ণ অস্বীকার করছেন। তিনি বলেছেন যে না, এখানে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না। তাহলে তিনি এখন কেন বিদেশি শব্দটা ব্যবহার করছেন? তো আমার মনে হয় যে এখানে একটা ব্যাপার হচ্ছে, যে তিনি যখন কোনো মানে পশ্চিমা বা ইউরোপিয়ান কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তিনি বলছেন যে না, এখানে বিদেশিরা ইনভলভ না। কিন্তু যেই তিনি ভারতীয় সমাজ, বা যেটা তিনি জানেন যে এটা তার দলীয় নেতা কর্মীদের কাছে পৌঁছাবে সেই বাণী, তখন তিনি বিদেশিদের কথা বলছেন। তো তাকে আপনি এটা সাবির ভাই, আপনি এটা কি বললেন? প্রোগ্রামটা হচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে, সারা পৃথিবীর 56টা দেশের সাংবাদিকরা ওখানে উপস্থিত। না, ফরেন করেসপন্ডেন্স ক্লাবের সদস্য কিন্তু বেশিরভাগই ভারতীয়, কারণ তারা ভারতীয়, কিন্তু তারা বিভিন্ন ফরেন, যেরকম আপনার ঢাকায় বাংলাদেশে একটা আছে ডিক্যাব, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, তারা কি সব বিদেশি? না, তারা সব দেশি, তারা বিভিন্ন, না সরি ডিফারেন্ট না, এটা হচ্ছে আপনার ওই যে ফরেন মিডিয়ার কাজ করে যারা যারা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তাদের জন্য ডিকাপ। আমাদের বাংলাদেশে না, আমি ঠিক আছে, আমি ভুল বলেছি। আপনার এফসিসি যে সদস্য, এফসিসি মেজরিটি, আমি এফসিসি ক্লাবে 2 বার গিয়েছি, এদের মেজরিটি সদস্য হচ্ছে ভারতীয়, নট বিদেশি। তারা না, ধরেন হতে পারে, কিন্তু তারা ফরেন মিডিয়াতে কাজ করে, এরকম তো হতে পারে। ফরেন মিডিয়াতে কাজ করে এবং পার্ট টাইম কাজ করে। 56টা দেশের মানে করেসপন্ডেন্টরা ওখানে আছে। তা আপনি কেমন করে বলেন যে উনি তার দলীয় কর্মীদের জন্য বক্তব্য রেখেছেন? না, 56টা দেশের করেসপন্ডেন্ট ওখানে নেই, সেটা আমি বলছি। ওরা হচ্ছে ভারতীয়, কিন্তু তারা কাজ করে বিদেশি গণমাধ্যমের জন্য। পার্থক্য আছে এখানে। যেরকম আমি ঢাকায় থাকতে ইউপিআই, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, যেটা একটা আমেরিকান নিউজ এজেন্সি, তার স্ট্রিঙ্গার ছিলাম বেশ কয়েক বছর।
তার মানে এই না যে আমি আমেরিকান সাংবাদিক। আমি বাংলাদেশি, কিন্তু কাজ করছি একটা আমেরিকান সংবাদ সংস্থার পক্ষে, রিপোর্টিং করছি। তো সেরকম, কিন্তু আমি বলছি যে এই কথা তিনি যখন, আপনি যদি দেখেন যে তার সাক্ষাৎকারগুলো, সেখানে কিন্তু তিনি অস্বীকার করছেন যে কোনো বিদেশি মানে ষড়যন্ত্র ছিল তার ক্ষমতাচ্যুত হওয়ার ব্যাপারে। তাহলে তিনি কেন এখন বলছেন যা বিদেশি ছিল? তো এটা হচ্ছে পরস্পর বিরোধী কথা, এবং এটা নিয়ে আমি বেশি ঘাটাতেও চাই না, কারণ তার মানে হচ্ছে যে তিনি যখন শেখ হাসিনা তো তার পতনের আগে তিনি তো বহুবার এই কথা বলেছেন যে বিদেশি শক্তি, সাদা চামড়া, তার কাছে বাংলাদেশের সেন্ট মার্টিন চাই, কিছু জিনিস চাই, সেটি যদি দেন তাহলে তিনি ক্ষমতায়, আজীবন ক্ষমতায় থাকতে পারেন। এটি তো তিনি ক্ষমতায় থাকতেই বলেছেন। হ্যাঁ বলেছেন, এবং তিনি সংসদেও বলেছেন যে আমেরিকানরা তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস না, বিবিসি ওয়ার্ল্ড টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকানরা তারা চায় না, তাই সে ক্ষমতায় থাকুক। এসব কথা তিনি বলেছেন। কিন্তু সম্প্রতি যে সাক্ষাৎকারগুলো দিলেন তিনি, মজার ব্যাপার হচ্ছে যে নওফেল, মাহবুবুল হোসেন চৌধুরী নওফেল, তিনি প্রথম একটা ভিডিও, মানে ফেস টু ফেস ইন্টারভিউ দিলেন রাশিয়ান টিভি RT-তে, এবং সেখানে কিন্তু তিনি আমেরিকানদেরকে দায়ী করলেন যে আমেরিকানরা এই কাজ করিয়েছে, ইউনুস তাদের লোক। কিন্তু তার এক সপ্তাহ যেতে না যেতেই শেখ হাসিনা সেই একই চ্যানেলে ইন্টারভিউ দিলেন, কিন্তু ইমেলের মাধ্যমে। সেখানে তিনি অস্বীকার করলেন যে আমেরিকানরা ইনভলভ ছিল। তো আমি ঠিক বুঝে উঠতে পারি না যে আওয়ামী লীগ আসলে তাদের অবস্থানটা কি, বিদেশিরা ছিল নাকি ছিল না, দুইটার একটা তো হবে। কিন্তু যখন যেটা প্রয়োজন বা যখন যেটা সুবিধাজনক সেটাই বলছে। তো এইসব করে হয়তো হয় কি, এই তার বক্তব্য ওই ক্রেডিবিলিটিটা অর্জন করতে পারে না। আপনাকে একটা স্টিক করতে হবে। আপনি যদি মনে করেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে যে বিদেশি শক্তি এর মধ্যে ইনভলভ ছিল, আপনি বলেন ছিল, এবং সেটাতেই স্টিক করেন, কিন্তু করে না তো। তিনি তো আজকে 3 থেকে 4 বার, সম্ভবত 4 বার তিনি বিদেশিরা যে যুক্ত ছিল এটা বলেছেন। আমাদের সঙ্গে মোহাম্মদ আলী সিদ্দিকী যুক্ত হয়েছেন। আমি খুব দ্রুত আশা করছি তাকে দেখতে পাবো। আমি একটু অল্প অল্প দেখতে পাচ্ছি তাকে। তিনি যেহেতু আয়োজক না, তিনি আয়োজকদেরই একজন, হিউম্যান রাইটস ওয়াচের তিনি সাধারণ সম্পাদক। সো আমি মোহাম্মদ আলী সিদ্দিকীকে আমি দেখতে পাচ্ছি। মোহাম্মদ আলী সিদ্দিকী, আমি কিন্তু আপনাকে যুক্ত করে নিচ্ছি। হ্যাঁ, জি, ধন্যবাদ। সো কাইন্ড অফ ইউ, সো মাচ রেসপেক্ট। জি, হ্যাঁ, ঘরে ঢুকলাম। হ্যাঁ, আমি জানি আপনাকে খুব হুড়াহুড়ি, মাত্র শেষ করে আপনি এখানে আমি জানি। বলেন আপনাদের প্রোগ্রামটা কেমন হলো, এটি শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ সুলতান আপা, আপনার ইন্সপিরেশন এবং সবকিছু মিলিয়ে আমাদের এখানে হার্ড ওয়ার্কিং যে টিম তারা কাজ করেছে। এবং আমি জুলাইতে একটি সংবাদ সম্মেলনে করার সুযোগ পেয়েছিলাম এখানে দিল্লিতে, অল ইন্ডিয়া প্রেস ক্লাবে। কম্পেয়ারিং দিস, মানে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আতিশয্য হবে কিনা, তবে 100 times better. The first thing is the conference room full of foreign journalists, correspondents, এবং this event presided by the president of the FCC and IAPC, এবং ভোট অফ থ্যাঙ্কস দিয়েছেন তার সেক্রেটারি জেনারেল এবং ওনাদের একজন বোর্ড মেম্বার। ওনারা সবাই মিলে একটা, মানে এত চমৎকার কোঅপারেশন এটা করেছেন। বিশেষ করে ওনাদের যে প্রেসিডেন্ট ইয়েতে কি বলে, ডক্টর আওয়াদ, wholeheartedly supported us, wholeheartedly. It was unprecedented. এবং যিনি সেক্রেটারি অমিতাভ শ্রীবাস্তবা এবং ওনাদের বোর্ড অফ গভর্নর্স অয়নজিৎ সেন, উনি সাংবাদিক অয়নজিৎ সেন, ওনারা ছিলেন। এবং সকল প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটের প্রতিনিধি এখানে ছিলেন। বিশেষ করে যে প্যানেলিস্টরা ছিলেন আমি ছাড়া, সকলে অত্যন্ত দক্ষ, চমৎকার উপস্থাপক, এবং তারা যেমন তাদের প্রেজেন্টেশন গুলো সুন্দর দিয়েছেন,
প্রশ্নের উত্তর আমি মনে করি যে নট এ সিঙ্গেল মোমেন্ট বিকেম এমব্রাসড উইথ দ্য কোশ্চেন। তো সব মিলিয়ে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ইভেন্ট। জি জি শেখ হাসিনার বক্তব্য কি রেকর্ডেড ছিল নাকি উনি লাইভ করছেন? ওনার বক্তব্য রেকর্ডেড ছিল, দুইটা পার্ট ছিল। একটা ইংলিশে উনি একটা বক্তব্য দিয়েছেন, বিশেষ করে যারা নন বেঙ্গলি স্পিকিং জার্নালিস্ট, এবং আরেকটা অংশ ছিল বাংলায়, সেটাকে ইংলিশ সাবটাইটেল দিয়ে করা হয়েছিল। তো ওই ছন্দপতন ঘটেছে বাংলায় ওনার বক্তব্যটা উপস্থাপনের ক্ষেত্রে। সেখানে ইয়ে হয়েছে আপনার ওয়াইফাই অ্যাক্সিডেন্টালি চাপ লেগে ওয়াইফাই এর কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে শেষ অংশটা সাংবাদিকবৃন্দ দেখতে পারেন নাই। কিন্তু কোশ্চেন অ্যান্সার অ্যাজ মেনি অ্যাজ মানে কোশ্চেনস কেম আপ, আমাদের প্যানেল প্রত্যেকটাকে রেসপন্স করেছেন এবং সুন্দর উত্তর দিয়েছেন। ওকে, তার মানে শেখ হাসিনার বক্তব্য রেকর্ডেড ছিল, কোনো লাইভ? জি, উনি রেকর্ডেড ছিল এবং সেখানে ইয়ে করি যে উনি এই লিঙ্কটা, মিটিং এর লিঙ্কটা চেয়েছিলেন এবং উনি মানে শুধু অ্যাপিয়ারেন্স করবেন না, কিন্তু শুনতে চান। তো সে কারণে উনি আমাদের বিশ্বাস, এবং বারবার করে আমাদের এফসিসি প্রেসিডেন্ট উনি উল্লেখ করেন যে উনি আছেন লাইনে, উনি শুনছেন, এবং আমাদের বিশ্বাস উনি দেখছেন। দ্যাট ওয়াজ দি ইন্সপায়ারিং মোমেন্ট। ওকে, তার মানে তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আসলে উপস্থিত ছিলেন, তাকে আমরা দেখতে পাইনি এবং তার কথা আমরা সরাসরি শুনতে পাইনি, বাট শি ওয়াজ দেয়ার, এই তো? জি জি জি। এবং আমি এক্ষেত্রে একটু মানে ক্লু যুক্ত করতে চাই। উনি এই প্রেস কনফারেন্স চলাকালীন উনি টেক্সট মেসেজ দিয়েছেন, ইনফরমেশন ফিড ইন করেছেন। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং।